দিল্লি থেকে স্লোগান আসলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে সেটা ভাবলে ভুল হবে। সেই আন্দোলনের গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু মূলত ত্রিপুরার যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে ছোট পরিসরে হলে আর লাগাতার আন্দোলন করতে হবে। প্রয়োজনে আঞ্চলিক সমস্যাগুলি নিয়ে বামপন্থী সংগঠনগুলিকে আন্দোলন সংগঠিত করতে হবে। তাহলে মানুষ পাশে এসে দাঁড়াবে। বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত সমীর চক্রবর্তীর স্মরণ সভায় বক্তব্য রেখে কর্মীদের উদ্দেশ্যে এই কথাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এদিন স্মরণ সভা শুরু হওয়ার আগে প্রয়াত সমীর চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, রমা দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার সংগঠনের দুর্বলতাকে আকার ইঙ্গিতে তুলে ধরে কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের পরিস্থিতিতে রাজ্যে সংবিধানের উপর আক্রমণ আসছে, গণতন্ত্রের উপর আক্রমণ আসছে, নাগরিক অধিকারের উপর আক্রমণ আসছে, ধর্মনিরপেক্ষ ভাবনার চিন্তার উপর আক্রমণ আসছে। তাই সকলকে একসাথে জড়ো করতে গেলে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে। তাই বৃহৎভাবে জড়ো করতে না পারলেও বামপন্থী শক্তিকে সুসংগত করে দায়িত্ব কাঁধে নিয়ে এগোতে হবে। এর জন্য বামপন্থীদের কাঁধের জোর, পায়ের জোর এবং কোমরের জোর বাড়াতে হবে। না হলে অন্যান্য রাজনৈতিক দল বামপন্থীদের ডাকে আসবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন, দলের সংগঠনের সদস্য সংখ্যা কম নয়, কিন্তু দেখা যাচ্ছে অর্ধেকের বেশি কর্মসূচিতেই অংশ নিচ্ছে না, কিন্তু আবার পরিবর্তন চাইছে, আবার নেতৃত্বের কাজকর্ম নিয়ে সমালোচনা করার চেষ্টা করছে। তাই এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আর না হলে এই ধরনের স্মরণসভার আয়োজন করে প্রকৃতভাবে সমীর চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানানো হয় না। সুতরাং মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের হয়ে লড়াই আন্দোলন করলেই সমীর চক্রবর্তীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন মানিক সরকার। ছাত্র আন্দোলন ত্রিপুরায় ছিল না আগে, এটা মনে করার কারণ নেই। নানাভাবে এটা প্রসারিত ছিল, সংহত চিন্তার মধ্যে ঘাটতি ছিল। সেখান থেকে মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টি নিয়ে একটা সঠিক ধারায় ছাত্র শক্তিকে প্রবাহিত করার প্রশ্নে চেষ্টা ছিল, কিন্তু সংহত করা যাচ্ছিল না ভেতর থেকে বাইরে থেকে। সেখানে নানা কায়দায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল। এরকম পরিস্থিতিতে আমি যে সময়টার কথা উল্লেখ করলাম, এই যে সময়, যেটা মূলত ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সবাই মিলে বলেন যেটা 60-এর দশক 70-এর দশক, আমি যা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, এটা 60-এর দশকের সবটা না, 70-এর দশকের সবটা না, এই মাঝের এই সময় 7-8 বছর। এই সময়ে এক ঝাঁক সাধারণভাবে রাজনৈতিক চিন্তা চেতনা তৎকালীন পরিস্থিতিতে যতটা প্রত্যাশা করা যায় তার সাথে সাযুজ্য রেখে লড়াই সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া, তার সাথে নিজেদের যুক্ত রেখে এক ঝাঁক ছাত্রকর্মী তারা উঠে এসেছিলেন। এদের মধ্যে কমরেড সমীর চক্রবর্তী অন্যতম। বিচ্ছিন্ন করে সমীর চক্রবর্তী কিন্তু ঠিক হবে না, সামগ্রিকতার মধ্যে সমীর চক্রবর্তী। এখন অনেক কথা আপনারা শুনেছেন, আমি এই বিষয়টা শুধু এখানে উল্লেখ করলাম। ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আগরতলাকে কেন্দ্র করে অবিভক্ত তৎকালীন যে সদর মহকুমা, সেই মহকুমায় ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে যে ছাত্র নেতৃত্ব সংগঠিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তার মধ্যে কমরেড সমীর চক্রবর্তীর অবদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। একটা জিনিস বুঝতে হবে, সেই সময়ে আমাদের রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো, আজকের যে শিক্ষা পরিকাঠামো, দুটো কিন্তু এক না। তৎকালীন সময়ে সারা ভারতবর্ষে শিক্ষার যে পরিমণ্ডল,
আজকের দিনে আমাদের দেশের শিক্ষার পরিমণ্ডল এক না। বিশেষ করে ত্রিপুরার কথা বলবো, কলেজ কটা? 5টা। মহারাজা বীর বিক্রম কলেজ, সরকারি মহিলা কলেজ আগরতলায়, কৈলাসহরের বেসরকারি কলেজ, বিজ্ঞান নিয়ে পড়া যায় আগরতলার বাইরে, বিলোনিয়া বেসরকারি কলেজ, নতুন করে তখন যুক্ত হয়েছে আগরতলায় বেসরকারি রাম ঠাকুর কলেজ। এ হচ্ছে 5টা কলেজ। কিন্তু সেই সময় ছাত্র আন্দোলনের মূল শক্তির ভিত্তি ছিল স্কুল। খুব স্বাভাবিক। কিন্তু তার অর্থ এই না যে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কাজ হতো না। ছাত্র কলেজেও আছে, স্কুলেও আছে, এই দুই জায়গাতেই কাজ হতো। কিন্তু ত্রিপুরার যে ছাত্র ফেডারেশন মূল লক্ষ্যটা সেখানে নিবদ্ধ করার চেষ্টা করেছিল, সেই প্রেক্ষাপটে স্কুলের দিকে নজর বেশি করে না। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও সংগঠনের ময়না তদন্ত করে কর্মীদের বলেন, গত 6 বছরে যতগুলি ভোট হয়েছে কোনো তাতেই কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। এর জন্য তিনি বলেন, আরএসএস পরিচালিত বিজেপির আক্রমণ শুধুমাত্র সিপিআইএম এর ওপর নয়, দেশের 140 কোটি মানুষ ও রাজ্যের 40 লক্ষ মানুষের ওপর তাদের এই আক্রমণ। তবে এই ক্ষেত্রে সিপিআইএম এর উপর বিজেপির আক্রমণটা বেশি, কারণ হলো অন্যান্য রাজনৈতিক দল কিছুটা আপোষ করলেও সিপিআইএম বিজেপির জনবিরোধী সিদ্ধান্ত কোনোভাবেই আপোষ করে না। তাই এই জায়গায় শুধু সিপিআইএম এর উপর আক্রমণ ভাবলে মনোবল দুর্বল হবে বলে জানান তিনি। জিতেন্দ্র চৌধুরী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, মাত্র 1.5 মাস আগে লোকসভা নির্বাচনে তারা দেখিয়েছে ত্রিপুরা 70% বেশি ভোট পেয়েছে বিজেপি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মাত্র 1.5 মাস পর তারা জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। এমনকি তারা পুলিশের সামনে দিন দুপুরে প্রার্থীদের আটকে দিচ্ছে এবং সিপিআইএম এর প্রার্থীকে খুন পর্যন্ত করে ফেলেছে। এর মাধ্যমে শাসক দল বিজেপির শুধু ক্ষমতা দখলের চেষ্টা নয়, এটা দিয়ে বোঝা যায় তাদের মানুষের প্রতি কতটা ভয়। তবে দীর্ঘ 25 বছর কমিউনিস্টদের নীতি আদর্শ ঠিক থাকার কারণে তারা মানুষের সামনে দাঁড়াতে পেরেছিল এবং আজকে পারছে বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। এদিনের স্মরণ সভা থেকে স্পষ্ট হয়েছে সংগঠন নিয়ে কমিউনিস্টদের অনেকটাই দুর্বলতা রয়েছে এবং এই দুর্বলতা 2018 সালের পর তৈরি হয়েছে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে কালবিলম্ব না করে কর্মীদের হোমওয়ার্ক শুরু করেছেন দলের নেতৃত্ব। সান্দন টিভি।